চ্যাপ্টার 6A, চ্যাপ্টার 6A, হিট অ্যান্ড টেম্পারেচার অ্যানোমেলাস এক্সপ্যানশন। 6A ফার্স্ট যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে হোয়াট ডু উই মিন বাই হিট। হিট কি? হোয়াট ডু উই মিন বাই হিট? হিট কি? এনিওয়ান? হিট কি? হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। আচ্ছা, হিট কেন হয়? হিট কেন হয়? হিট কিভাবে হয়? না, হিট হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি। হিট কলিশন অফ পার্টিকেলের জন্য হয় না, ইটস আ ফর্ম অফ এনার্জি, এটা ট্রান্সফার করা যায়। বার্নিংয়ের জন্য হিট প্রডিউস হতে পারে, মানে হিট অ্যাকচুয়ালি কনভার্ট হতে পারে কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জিতে, এটা পসিবল। কিন্তু আমরা কি হিট বুঝতে পারি নাকি আমরা টেম্পারেচার বুঝতে পারি? টেম্পারেচার। আমরা কিন্তু কোনোদিনই হিট বুঝতে পারি না, এটা পসিবলই না হিট বোঝা। কি পসিবল? টেম্পারেচার বোঝা, রাইট? হিট বোঝা পসিবল না, টেম্পারেচার বোঝা পসিবল। আচ্ছা, হিট যখন ফ্লো করে তার কি কোনো ডাইরেকশন আছে? আছে। হিট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? তার মানে ফ্রম এ বডি অ্যাট আ হায়ার টেম্পারেচার টু এ বডি অ্যাট আ লোয়ার টেম্পারেচার। তার মানে হিট হ্যাজ আ ডাইরেকশন অফ ফ্লো। হিট যদি এখান থেকে ফ্লো করে এইখান অবধি যায় তাহলে দিস ইজ এ হায়ার টেম্পারেচার, দিস ইজ এ লোয়ার টেম্পারেচার। ক্লিয়ার হয়েছে? তাহলে হিট সবসময় কোথা থেকে কোথায় যাবে? ফ্রম আ বডি অ্যাট এ হায়ার টেম্পারেচার টু এ বডি অ্যাট এ লোয়ার টেম্পারেচার, বা ইজিলি বললে কি বলবো? হট বডি টু কোল্ড বডি, হট বডি টু কোল্ড বডি গেল। আচ্ছা, হিট যখন ট্রান্সফার্ড হয়, হিট আমরা জানি তিনভাবে ট্রান্সফার্ড হয়। অরণ্যা বলতো কি কিভাবে ট্রান্সফার্ড হয়? পড়েছি আমরা ক্লাস 7-8-এ। আচ্ছা, অর্ক কিভাবে ট্রান্সফার? গুড, তিনভাবে ট্রান্সফার্ড হয়। অর্ক কিন্তু পড়াশোনা করছিস, আমার খুব ভালো লাগছে। তাহলে একটা হচ্ছে কন্ডাকশন, একটা হচ্ছে কনভেকশন, একটা হচ্ছে রেডিয়েশন। ডিফারেন্স কি তিনটের মধ্যে কে বলতে পারবে? ফার্স্টে কন্ডাকশন কি কে বলতে পারবে? ধ্রুবরাজ বল, হোয়াট ইজ কন্ডাকশন? Conduction is a mode of transfer of heat in which bodily structure is present inside while the transfer of heat is happening. খুব কনফিউজিং লাগলো, ইজিলি বল একটু, আমি বুঝিয়ে বল, মনে করেন আমি কিছু বুঝি না। In conduction, we can see that the heat is transferred from a higher temperature to a lower temperature Okay. by the molecules that are present inside. কিন্তু সেটা তো কনভেকশনের ক্ষেত্রেও হয়, বাই দ্য মলিকিউলস দ্যাট আর প্রেজেন্ট ইনসাইড। রেডিয়েশনের ক্ষেত্রে হয় না। They are closely packed. ক্লোজলি প্যাকড হলে কি স্পেশাল হবে? এনিওয়ান এলস? চেষ্টা কর, ভুল বল। ও বলছে আমার ভালো লাগছে ডিউ টু ভাইব্রেশন। কিন্তু যদি কনভেকশনও হয়, প্রত্যেকটা বডি ভাইব্রেট করে, সেটা একটা লিকুইড মলিকিউলও ভাইব্রেট করে, একটা গ্যাস মলিকিউলও ভাইব্রেট করে, একটা সলিড মলিকিউলও ভাইব্রেট করে। সলিড নিজের জায়গা ছেড়ে সরতে পারে না, এইভাবে ভাইব্রেট করে, কিন্তু বাকিটা যেতে যেতেও ভাইব্রেট করে। কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে কি স্পেশাল আছে কন্ডাকশানে যেটা কন্ডাকশন বা রেডিয়েশনে নেই? পার্টিকেলগুলো নিজের জায়গা ছেড়ে মুভ করে না। ভাইব্রেশন ইজ অলসো মুভমেন্ট। তাহলে কীরকমভাবে মুভ করে না? পার্টিকেলগুলো নিজের পজিশন ছেড়ে মুভ করে না। তাহলে তারা কী করে? ভাইব্রেট করে। তাহলে কী করে? এনার্জিটা কীভাবে ট্রান্সফার হয়? বাই দ্য মোড অফ ভাইব্রেশন ফ্রম ওয়ান পার্টিকেল টু দি নেক্সট পার্টিকেল। কি বললাম? ফ্রম ওয়ান পার্টিকেল টু দি নেক্সট পার্টিকেল। আচ্ছা, আবার আসি। তাহলে কন্ডাকশনের স্পেশাল কি? কন্ডাকশনে দেয়ার ইজ নো অ্যাকচুয়াল মুভমেন্ট অফ পার্টিকেলস। হিট ইজ ট্রান্সফার্ড বাট উইদাউট অ্যাকচুয়াল মুভমেন্ট অফ পার্টিকেলস। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে কন্ডাকশনে ফার্স্ট পয়েন্ট যেটা নোট করতে হবে, নো অ্যাকচুয়াল মুভমেন্ট অফ মিডিয়াম পার্টিকেলস। এই অ্যাকচুয়াল কথাটা এত ইম্পর্টেন্ট কেন বলতো? অ্যাকচুয়াল কথাটা এত ইম্পর্টেন্ট কেন? যে নো অ্যাকচুয়াল মুভমেন্ট অফ মিডিয়াম পার্টিকেলস, অ্যাকচুয়াল কথাটা খুব ইম্পর্টেন্ট কেন? কারণ মিডিয়াম পার্টিকেল অ্যাকচুয়ালি তো ওখান থেকে মুভ করে যাচ্ছে না, ও জায়গায় দাঁড়িয়ে ভাইব্রেট করছে, ভাইব্রেট হচ্ছে, মুভ করছে, বাট পয়েন্ট ছেড়ে কি বেরিয়ে যাচ্ছে না।
নো অ্যাকচুয়াল মুভমেন্ট অফ মিডিয়াম পার্ট। আচ্ছা, কনভেকশনে কি আছে যেটা অন্যদের মধ্যে নেই? হোয়াট ইজ স্পেশাল ইন কনভেকশন? অ্যাকচুয়াল মুভমেন্ট অফ দি পার্টিকেলস হয়। তার মানে আমি এখানে হিট দিলাম, যে গরম হলো সে নিজেই উপরে চলে গেল, গিয়ে হিটটা ট্রান্সফার করে দিল, দিয়ে যে ঠান্ডা সে নিচে চলে এলো। তার মানে কি পার্টিকেল অ্যাকচুয়ালি মুভ করছে। আমরা সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে একটা এক্সপেরিমেন্ট আছে মনে হয়, যে পিঙ্ক কালারের একটা সাবস্টেন্স জলের মধ্যে দিয়ে দেওয়া হলো, হিট দেওয়া হলো, ধীরে ধীরে এরকম উপর দিয়ে লাল পিঙ্কটা পুরো ছড়িয়ে গেল গোল গোল করে। এক্সপেরিমেন্টটা অনেকেই হয়তো মনে নেই, বাট এরকম একটা এক্সপেরিমেন্ট আছে, ঠিক আছে? এটা কি বাই দ্য মেথড অফ কনভেকশন। তার মানে কনভেকশনে কি হয়? অ্যাকচুয়াল মুভমেন্ট অফ পার্টিকেলস হয়। ক্লিয়ার হয়েছে কথাটা? নেক্সট, রেডিয়েশন। রেডিয়েশনে কি স্পেশাল? কোনো মিডিয়ামই লাগে না। তার মানে এখান থেকে হিট বেরালো, আমি এখানে দাঁড়িয়ে আছি, কোনো মিডিয়াম নেই, আমি হিট পেয়ে গেলাম। সান থেকে রেসগুলো আমার কাছে আসছে, মাঝে তো ভ্যাকিউম, কী করে আসছে? কী করে আসছে? ডাইরেক্ট আসছে। এই যে মা ডিম রান্না করছে, পাশে গেলাম, গরম লাগছে, আমি কি কড়াইটা আমার উপরে বসিয়ে নিয়ে গরম লাগছে? না, ডিম রান্না হচ্ছে, ডিম খাবো বলে ঘেমে যাচ্ছি, সেই গরম লাগছে? না, ওটাও নয়। ওটা হয় আমার মটন দেখলেই হয়। আরে পুরীতে ঘুরতে গেছি তো আমি জানতাম না যে ওখানে মটন হবে, আমি জানতাম চিকেন টিকেন হবে। আচ্ছা, তাহলে রেডিয়েশন কি? রেডিয়েশনের জন্য কি আমার কোনো মেটেরিয়াল মিডিয়া লাগছে? না। তার মানে রেডিয়েশনের জন্য নো মেটেরিয়াল মিডিয়া, নো মেটেরিয়াল মিডিয়া রিকোয়ার্ড। এর খুব সুন্দর এক্সাম্পল যেটা বাচ্চাদেরকে আমি দিই, সেটা হচ্ছে সাপোজ তোমার একটা ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসে ক্লাস টিচার বসে আছে এবং ক্লাস টিচার চাইছে যে তোমাকে একটা খাতা শেষের বাচ্চাটাকে দিতে। এই হচ্ছে শেষের বাচ্চা, তুই পরপর বাচ্চা বসে আছে, এই হচ্ছে শেষের বাচ্চা, পরপর বাচ্চা বসে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? কন্ডাকশনে কি হবে? ক্লাস টিচার খাতাটা প্রথমে প্রথম বাচ্চাটাকে দেয়, কিন্তু প্রথম বাচ্চাটা তার জায়গা কি চেঞ্জ করতে পারে? তাহলে বাচ্চাটাকে খাতা ট্রান্সফার করতে এ তার পরের জনকে দেবে, সে তার পরে, সে তার পরে, সে তার পরে, সে তার পরে, তারপরে এইভাবে যাবে। তাহলে কন্ডাকশনে কীভাবে হয়? ওয়ান আফটার দি আদার। অ্যাকচুয়াল মুভমেন্ট অফ পার্টিকেল কি হয়? না। চলে আসি কনভেকশনে। কনভেকশনে কী হবে? টিচার খাতাটা প্রথম বাচ্চাটাকে দেয়, কিন্তু বাচ্চাটা তো অ্যাকচুয়াল মুভমেন্ট করতে পারে। তাহলে বাচ্চাটা কী করবে? এখান থেকে উঠে লাস্টের বাচ্চাটাকে খাতাটা দিয়ে আসবে। ক্লিয়ার হলো কথাটা? বাই দ্য মেথড অফ রেডিয়েশন কী হবে? খাতাটা লাস্টের বাচ্চাটাকে দিতে গেলে টিচার কী করবে? এই নে তোর খাতা। বাচ্চাটা অজ্ঞান হয়ে গেল, মরে গেল, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, হতেই পারে, ফাটবে, ওটা 11-এর খাতায় ফাটবে, তোদের খাতায় ফাটবে না। তোদের খাতায় মনে হবে যে মাথায় একটু মেসেজ হয়ে গেল হালকা করে। আচ্ছা, এইটুকু বোঝা গেছে? তাহলে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন আমাদের কনসেপ্ট ক্লিয়ার। চলো নেক্সট আমরা যাব যে হিট দিলে একটা সাবস্টেন্সের কি হয়, তার টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার বাড়লে কি হয়? হিট দিলে টেম্পারেচার বেড়ে যায়। এটা নিয়ে নে তো সবাই, বোতলটা নিয়ে নে। কার বোতল? এটা নিয়ে নে একটু। হিট দিলে টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার বাড়লে কি হয়? কি হয় টেম্পারেচার বাড়লে? এনার্জি তো বাড়বেই, কিন্তু আর কি হয়? এক্সপ্যানশন হয়। তার মানে আমরা প্রথম যে জিনিসটা এখন পড়ব, দ্যাট ইজ থার্মাল এক্সপ্যানশন। অ্যাবসলিউটলি। আচ্ছা, থার্মাল এক্সপ্যানশন কেন হয়? কেন হয় থার্মাল এক্সপ্যানশন? কেন বাড়ে? গুড। তার মানে তোকে যদি কেউ জিজ্ঞেস করে স্যার টেম্পারেচার কি, টেম্পারেচার কি? টেম্পারেচার হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এ বডি। ক্লিয়ার হলো? একটু ভালো করে বোঝাই। মনে কর যে এখানে এইটুকু একটা বডি আছে, আর এখানে তার থেকে ছোট একটা বডি আছে। ক্লিয়ার হলো? সাপোজ দুটোতেই আমি জল রেখেছি। অরণ্য দুটোতে কি রেখেছি? দুটোতেই জল রেখেছি। এবার কি হয়েছে? এটাতেও জল রেখেছি,
এটাতেও জল রেখেছি, রাইট? আমি এটাতে হিট দিয়েছি, সেম হিট এটাতে দিয়েছি, কোনটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে? তার মানে এর টেম্পারেচার বেশি হয়ে যাবে, এর টেম্পারেচার কম হয়ে যাবে। দুজনেই তো সেম হিটই পেয়েছে, এমন তো নয় যে কেউ বেশি হিট কেউ কম হিট পেয়েছে। দুজনকে কি হিট দিয়েছি? সেম হিট দিয়েছি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কার বেশি? ছোটটার বেশি। তার মানে ভালো করে বুঝবে, এর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেশি। যাই হোক, এ সাপোজ একটা টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেডে রিচ করে গেছে, তখন হয়তো এর টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার হলো? আমি কি করলাম, এই হিটটাকে বন্ধ করে দিলাম, আর হিট দিচ্ছি না। কিন্তু এখানে হিট দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি। সাপোজ কোনো একটা সময় এর টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কার বেশি? ছোটটারই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেশি। কিন্তু হিট কার কাছে বেশি আছে? বড়টার কাছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আবার ভালো করে শোনো, আমি কি করছি, দুটোকেই সমান হিট দিচ্ছিলাম। সাপোজ এটাকে 10 জুল হিট দিয়েছি, এটাকেও 10 জুল হিট দিয়েছি, রাইট? এটাকে 10 জুল হিট দিয়েছি, এটাকেও কত জুল হিট দিয়েছি? 10 জুল হিট দিয়েছি। এর মধ্যে সাপোজ 100 খানা পার্টিকেল আছে। কটা পার্টিকেল আছে? 100। এর মধ্যে সাপোজ 10 খানা পার্টিকেল আছে। ক্লিয়ার হয়েছে? যখন এর টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কত বলতো? 10 জুল বাই 10টা পার্টিকেল, তার মানে 1 জুল পার পার্টিকেল না? তখন এর অ্যাভারেজ কাইনেটিক কত? 10 জুল বাই 100টা পার্টিকেল, তার মানে 0.1 জুল পার পার্টিকেল। কার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেশি? ছোটটার। যার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেশি, তার টেম্পারেচার বেশি। এইটুকু একদম পরিষ্কার কাঁচের মতো। এবার আমি কি করলাম, একে আর হিট দিচ্ছি না, তাহলে এর হিট কন্টেন্ট তো 10 জুলই রয়ে গেল, আর তো দিলাম না। এর হিট বাড়িয়ে যাচ্ছি বাড়িয়ে যাচ্ছি বাড়িয়ে যাচ্ছি বাড়িয়ে যাচ্ছি। সাপোজ এর হিট কোনো এক সময় হয়েছে 50 জুল। ক্লিয়ার? তখন এর টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড। কার হিট বেশি? এর হিট বেশি না ওর হিট বেশি? না, এর হিট বেশি না বির হিট বেশি? বির, এর হিট বেশি, কারণ এর হিট 50 জুল। এর হিট বেশি, কিন্তু এর টেম্পারেচার বি এর থেকে কম, কারণ বি এর টেম্পারেচার সাপোজ 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার হয়েছে? এবার এতে রয়েছে 100 খানা পার্টিকেল, তাহলে অ্যাভারেজ এনার্জি পার পার্টিকেল কত? নিশ্চয়ই 50 জুল বাই 100, তার মানে 0.5। 50 বাই 100 কত হয় বাবা? তার মানে 0.5। তাহলে ওর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কত হলো? 0.5। ওর টেম্পারেচার এর থেকে বেশি না কম? কম। হিট কোয়ান্টিটি বেশি। টেম্পারেচার কি হিট কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে? মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কি হিটের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে না টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে? এবার কি বুঝতে পেরেছিস? তার মানে দুটো জিনিস বোঝালাম। প্রথম জিনিস হচ্ছে, যার টেম্পারেচার বেশি তার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকিউল বেশি। তার সাথে হিট কন্টেন্টের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা ঠিক যে যত আমি বেশি হিট সাপ্লাই করতে থাকবো, তত বডির টেম্পারেচারও বাড়তে থাকবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? ডান? চলো, এবার যখন আমি একটা বডিকে হিট দিচ্ছি, তাহলে অবভিয়াসলি বডির টেম্পারেচার ইনক্রিজ করছে। বডির টেম্পারেচার যদি ইনক্রিজ করে, তাহলে তার অ্যাভারেজ কাইনেটিক এনার্জিও কী হচ্ছে? ইনক্রিজ করছে। তার মানে এখানে আমার একটা সাবস্টেন্স আছে, আমি কি করছি, তাকে হিট দিচ্ছি। যখন হিট দিচ্ছি তাহলে এর হিট কন্টেন্ট বাড়ছে। হিট কন্টেন্ট বাড়ছে মানে টেম্পারেচার বাড়ছে। টেম্পারেচার যদি বাড়ে, তার কাইনেটিক এনার্জি কী হচ্ছে? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়ছে। যত অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়া মানে কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আর কে বাড়ছে? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এইটা বাড়া মানে মাস তো চেঞ্জ হবে না, তাহলে কে বাড়ছে? ভেলোসিটি বাড়ছে। এবার মনে করি ক্লাসের মধ্যে তোরা চুপচাপ করে বসে আছিস, আমি তোদেরকে এভাবে বসিয়ে রাখতে পেরেছি। যদি দৌড়াদৌড়ি করিস, আমি কি করব? আটকে রাখতে পারবো? ছোটাছুটি করবি, কতজনকে আটকাবো? সম্ভব না।
তার মানে এই দেখ এও দৌড়াদৌড়ি করছে, তার মানে কি, তার মানে কাইনেটিক এনার্জি বাড়া মানে ওর নিশ্চয়ই কনফাইন করতে গেলে বেশি ভলিউম লাগবে, বুঝতে পেরেছিস? তাই ও কী করবে, ওর ভলিউমটা ধীরে ধীরে ইনক্রিজ করে যাবে। তাহলে কাইনেটিক এনার্জি বাড়লে বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়লে ওর ভেলোসিটি ইনক্রিজ করে, তাই ওকে কনফাইন করতে অসুবিধা হয়, তাই ওর জায়গাটাও কি হয়, বেড়ে যায়। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? খুব পপুলার এক্সাম্পল কি, যে সাপোজ আমার কাছে একটা গ্যাস ফিল্ড বেলুন আছে, আমি কি করলাম, ওটাকে প্রথমে ফ্রিজের মধ্যে রাখলাম, তারপরে ফ্রিজ থেকে বার করে বাইরে গরমের মধ্যে রাখলাম, দেখবো ফ্রিজের মধ্যেও সাইজ যা থাকবে, গরমের মধ্যে দিলে আরও টান আর বড়ো হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ বাইরে বেরোলে ওর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, কারণ ও হিট কী করবে, অ্যাবজর্ব করবে। কনসেপ্ট ক্লিয়ার? কোনো ডাউট আছে? না। এই যে ফেনোমেনাটা, যে হিট দিলে টেম্পারেচার বাড়ে আর টেম্পারেচার বাড়লে ওর ভলিউম ইনক্রিজ করে, এটাকেই বলে থার্মাল এক্সপ্যানশন। ইজ দ্যাট ক্লিয়ার? এটা একটা নোট ডাউন করে নাও নিজের মতো করে ঝটপট। থার্মাল এক্সপ্যানশন করে নে। থার্মাল এক্সপ্যানশন হচ্ছে দি ফেনোমেনা of expansion in volume of a substance, the phenomena of expansion in volume of a substance due to absorption of heat, is known as thermal expansion. ঠিক আছে, ডান। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস করব একটা করে। খুলে দে, এই ফ্যানটা বাদে বাকি ফ্যানগুলো চালিয়ে নিস, ঠিক আছে? ওইটার স্পিডটাও বাড়িয়ে নিস। ওই জানলাটা, এই জানলাটা খোল, এটা খুলিস না, পেছনেরটা খুলে দে। ও ওকে, আচ্ছা চলো আসি আমরা যে কনসেপ্ট অফ ইউনিটস অফ ভেরিয়াস এনার্জি। তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি। এবার হচ্ছে ইউনিট। হিটের দুটো পপুলার ইউনিট আছে, একটা ইউনিট হচ্ছে ক্যালোরি, একটা ইউনিট হচ্ছে জুল। জুলকে শর্টে জে দিয়ে লেখে, ক্যালোরিকে সিএল দিয়ে লেখে, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে যে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.186 জুল। ক্লিয়ার হয়েছে? তাহলে বলতো 1 কিলো ক্যালোরি কত জুল হবে? না, 4186 জুল। আচ্ছা ঠিক আছে, বলতো 1 কিলো জুল ইকুয়ালস টু কত জুল? 1000 জুল। তার মানে এগুলো আমাদের সবই জানা, ইজি জিনিস। নেক্সট হচ্ছে আমরা জানবো টেম্পারেচার কাকে বলে, অলরেডি জেনেছি। ইউনিট অফ টেম্পারেচার বলতো টেম্পারেচারের ইউনিট কি আছে? আর সেলসিয়াস। তার মানে টেম্পারেচারের 3টে ইউনিট আমাদের জানা। তাহলে ইউনিটস অফ টেম্পারেচার কি? 3টে ইউনিট আছে। একটা হচ্ছে সেলসিয়াস, এটাকে অনেকে সেন্টিগ্রেডও বলে। একটা হচ্ছে ফ্যারেনহাইট, একটা হচ্ছে কেলভিন। বলতো সেলসিয়াসের শর্ট ফর্ম কীভাবে লিখি? ডিগ্রি সি। ক্লিয়ার হয়েছে? ফ্যারেনহাইট কীভাবে লিখি? ডিগ্রি এফ। কেলভিন কীভাবে লিখি? শুধু কে। আচ্ছা, এর মধ্যে এসআই ইউনিট কোনটা? কেলভিন। তার মানে দিস ওয়ান ইজ দি এসআই ইউনিট। ক্লিয়ার হয়েছে? তাহলে 3টে জিনিস মাথায় ঢুকলো। একটা হচ্ছে 3টে ইউনিট আছে। প্রথম ইউনিট কি? সবাই বলবে প্রথম ইউনিট সেলসিয়াস, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট, গুড। সেলসিয়াসের সিম্বল কি? ডিগ্রি সি। ফ্যারেনহাইটের? কেলভিনের কে।
কনভার্সনগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ কনভার্সনগুলো ম্যাথামেটিক্সে আমাদের খুব লাগবে। প্রথমে সি আর এফ এর কনভার্সন কি বলো তো? গুড, তার মানে c/5 ইকুয়ালস f-32/9। আচ্ছা ফ্যারেনহাইটের বলতো, ফ্যারেনহাইটের K equals to C plus 273 plus 0.5. রুল হচ্ছে যখন দুটোকে কনভার্ট করব তাহলে আমাকে জানতে হবে আপার লিমিট আর লোয়ার লিমিট বাবা। আচ্ছা এটুকু ক্লিয়ার হয়েছে, শুধু ওই আলোটা জেলে নে বাবা, ওইটার এই উপরেরটাও বাবা। শাশ্বতী এই পেছনেরটা জেলে নে একটু। আচ্ছা দেখো, একটা খুব ইন্টারেস্টিং এবং খুব সুন্দর একটা রুল তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, দারুণ রুল, খুব ভালো লাগবে। সবাই এটা আমার সাথে করো, তাহলে দেখবে এইগুলো আর কোনোদিন তোমরা ভুলবে না। রুলস ফর কনভার্সন, রুলস ফর কনভার্সন। দেখো রুলস ফর কনভার্সন, প্রথমে আমি সেলসিয়াস স্কেলটাকে আঁকছি, এটা ফারেনহাইট স্কেল, এটা কেলভিন স্কেল। এই যে লাইনটা এটাকে বলে লোয়ার ফিক্সড পয়েন্ট। কি বলে? লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ আইস। সেন্টিগ্রেডে কত? তাহলে সেন্টিগ্রেডে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইটে 32 ডিগ্রি ফারেনহাইট, কেলভিনে 273 কেলভিন। ক্লিয়ার হয়েছে? আপার ফিক্সড পয়েন্ট এইটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, সেন্টিগ্রেডে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইটে 212 ডিগ্রি ফারেনহাইট, কেলভিনে 373 লাগবে না, 373 কেলভিন। ক্লিয়ার হয়েছে? মজার জিনিস হচ্ছে ফার্স্টে আমরা যেটা করব যে আপার ফিক্সড পয়েন্ট আর লোয়ার ফিক্সড পয়েন্টের মধ্যে ডিফারেন্স কত একটা একটার জন্য বার করব। বলতো সেন্টিগ্রেডের জন্য ডিফারেন্স কত? 100, তোমরা ডেলটা হচ্ছে 100, ফারেনহাইটের জন্য 180, কেলভিনের জন্য 100। ক্লিয়ার হয়েছে? লজিকটা খুব সিম্পল। ফার্স্টে জানতে হবে কাকে নিয়ে কাজ করতে চাইছি। সাপোজ প্রথমে কনভার্ট করতে চাইছি সেন্টিগ্রেড আর ফারেনহাইট, তাহলে সি মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ সি বাই ডেল্টা অফ সি ইকুয়ালস টু এফ মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ এফ বাই ডেল্টা অফ এফ। এই হচ্ছে লজিক। বলতো সেন্টিগ্রেড আর কেলভিন করলে কি করতাম? না, এখান থেকে এই ফর্মুলায় কি করতাম? সি মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ সি বাই ডেল্টা সি ইকুয়ালস টু এফ এর জায়গায় তাহলে কাকে বসাতাম? কে মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ কে বাই ডেল্টা। ক্লিয়ার? চট করে করি, সি আর এফ করি বাবা, পরে করিস খাতায়, আগে দেখ। সি এর জন্য সি লিখলাম, লোয়ার ফিক্সড পয়েন্ট অফ সি কত? 0, ডেল্টা সি কত? 100 ইকুয়ালস টু এফ লোয়ার ফিক্সড পয়েন্ট অফ এফ কত? 32, ডেল্টা এফ কত? 180। রাইট? হয়েছে তো? তার মানে সি, এটা কাটাকাটি কর, দেখ 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 9, তাই না? তাহলে হয়ে গেল c/5 f-32/9। হয়েছে? ইজি ফিল হয়েছে? ফর্মুলা বানাতে কষ্ট হবে? একদম ইজি। করতো কেলভিন আর ফারেনহাইট করতো, একইভাবে কর কেলভিন আর ফারেনহাইট, কে আর এফ এর মধ্যে কর ঝটপট, একই লজিক দিয়ে দাঁড়াবো ঝটপট। শাশ্বতী হয়েছে? শাশ্বতী কি বসতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, অরগুলো কোথায়? অরগুলো দিতে হবে। হয়েছে? চলো করা যাক। কে আর এফ এর মধ্যে করবো, আমার সাথে করো। সি এর জায়গায় কাকে বসাবো তাহলে? কে আর এফ, কে মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ কে কত? 273 বাই ডেল্টা কে কত? 100 ইকুয়ালস টু এই জায়গায় কি বসাবো? এফ এর মধ্যে করতে, তাহলে এফ মাইনাস 32 বাই, এটা কাটলে 5 আর 9 হয়, তার মানে কি হবে? কে মাইনাস 273 এফ মাইনাস 32 বাই। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বলতো একইভাবে যদি কে আর সি এর মধ্যে করি, ঝটপট কর।
কে আর সি এর মধ্যে, একইভাবে করব কে আর সি এর মধ্যে, ভীষণ সোজা, ভীষণ সোজা। A minus 273 is equal to C. ইজি না? কোনো ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে? এটাই হচ্ছে ফিজিক্সের বিউটি। ভালো লাগছে না? কোনো চাপ নেই, বলে কোনটা বার করতে হবে বলো, তুমি যেটা বলবে সেটাই করে দেবো। ইজি লাগছে? মুখস্থ করতে হচ্ছে না। হ্যাঁ, লেটস ব্রেনস্টর্ম। চলো তাহলে এখানে কি হবে, কে, তাহলে কে মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ কে কত 273 বাই ডেল্টা কে কত 100, সি মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট অফ সি কত 0 বাই 100, 100 কেটে যায়, আর কে কি হবে সি প্লাস 273। ইজি লাগলো? কোনো চাপ আছে না? চলো লিখে নাও। আস্তে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নেক্সট একটা অঙ্ক করো তো, একটা অঙ্ক করো। ফাইন্ড আউট দি টেম্পারেচার, ফাইন্ড আউট দি টেম্পারেচার where the temperature on Fahrenheit, where the temperature on Fahrenheit is twice the temperature on centigrade. Find out the temperature where the temperature on the Fahrenheit scale is twice the temperature on the centigrade scale. ঝটপট করবে। Is twice the temperature on the centigrade scale. Temperature on the Fahrenheit scale is twice the temperature on the centigrade scale. Is twice the temperature on the centigrade scale. কাকে এক্স ধরবো, সি কে না এফ কে? সি কে এক্স ধরবো, তাহলে এফ কি তার ডবল 2x, ভেরি গুড। সি কে এক্স ধরবো তাহলে ওটা হয়ে যাবে টুয়াইস অফ এক্স। ফর্মুলা আমার খুবই সিম্পল, একটু আগেই বার করেছি, c/5 f - 32/9 বলে দিয়েছে যে সি যখন এক্স, এফ হচ্ছে 2x, সি যখন এক্স, এফ হচ্ছে এক্স 32 বেরিয়েছে। ওকে, বাকিটা করো। কত এসছে? সিম্পল লিনিয়ার ইকুয়েশন। কি করব, সি এর জায়গায় কত বসাবো এক্স, তাহলে x/5 হচ্ছে 2x - 32/9 और 9 করে দেখছি 9x 5 দুগুণে 10x minus 160 और 10x minus 9x x ইকুয়ালস টু কত হলো 160। ক্লিয়ার হয়েছে? তার মানে সি যখন 160 ডিগ্রি সেন্টিগ্রেড, এফ তখন 320 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার হয়েছে? নেক্সট করো, ফাইন্ড দ্য টেম্পারেচার, ফাইন্ড দ্য টেম্পারেচার, find the temperature where the reading on centigrade, find the temperature where the reading on centigrade and Fahrenheit scale are identical. ওটা তো মুখস্থ হয়ে গেল, করো। find the temperature where the reading on the centigrade and the Fahrenheit scale are identical. এটা ছিল ক্লাস 8-এ, সেম। সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট স্কেল আর আইডেন্টিক্যাল। ঝটপট কর, হয়েছে বাবা? আগেরটা বুঝেছিস? সাদা খাতা, উল্টানা খাতা না। ওকে, নেক্সট দিন সাদা খাতা নিয়ে আসবে, এটা অন্য কোনো খাতায় ব্যবহার করে ফেলবি। ঝটপট কর, ঝটপট কর। আইডেন্টিক্যাল মানে সি এক্স হলে এফ কত হবে? এক্স। ঝটপট করো। এসছে, করে এসছে, গুড। বাকিরা বাবা অত কি লিখছিস অভিজিৎ? অত লিখিস না, অঙ্ক কর, ওসব লিখে লাভ নেই। ফিজিক্সে অঙ্কের উপর ফোকাস কর, থিওরি পোর্শন অন্য সাবজেক্টে। কত? -40। তার মানে কি? পরের অঙ্কটা বলছে সেন্টিগ্রেড আর ফারেনহাইটের রিডিং সেম।
সেন্টিগ্রেড আর ফারেনহাইটের রিডিং সেম, তার মানে সি যদি এক্স হয় এফ কত হবে? এক্স। সি এক্স হলে এফও এক্স, তাহলে সি যদি এক্স এফও কত? এক্স। তার মানে সি বাই 5 হচ্ছে এফ মাইনাস 32/9 और এক্স বাই 5 কী হবে? এক্স মাইনাস 32/9। একই অঙ্ক, 9x হচ্ছে 5x মাইনাস 160 और 9 মাইনাস 5 কত হয়? 4x হচ্ছে মাইনাস 160 और x কি? মাইনাস 40। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সিআরএফ ধরে করেছিস, মিলবে না তো? কী করে মিলবে? এক না হলে মিলবে না তো। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে আশা করি এগুলো ইজি লাগছে। করব আমরা নেক্সট পোর্শন। নেক্সট পোর্শন হচ্ছে অ্যানোমেলাস এক্সপ্যানশন অফ ওয়াটার। আমরা সবাই জানি কি, ছোটোবেলা থেকে এই জিনিসটা অন্তত দুটো জিনিস আমাদের মুখস্থ থাকে, নিজের নাম আর অ্যানোমেলাস এক্সপ্যানশন কাকে বলে বলো? 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে যখন আমি কি করব? হিট দেব, তখন কি হবে? ওটা প্রপার আনসার নয়, আর একটু মানে ঠিক আছে, ওটা ভুল নয়, আর একটু বেটার আনসার কি করবে? কন্ট্রাক্ট করবে ইনস্টিড অফ এক্সপ্যান্ডিং। কথাতেই রয়েছে অ্যানোমেলাস এক্সপ্যানশন, ডেন্সিটি কিছু বলেনি তো, তাহলে এক্সপ্যানশন দিয়ে আনসার বলাটাই ঠিক। আচ্ছা, তার মানে গল্পটা কেমন? 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এটাকে না 0 থেকে 4 দেখবো না, আমরা এটাকে দেখবো সাপোজ -10, 0, 4, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা এইভাবে দেখব। ঠিক আছে? -10, 0, 4, 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা কি করব? এই বরাবর একটা সোজা দাগ আমরা টেনে নেব। ডান, টেনে নিলাম এই বরাবর একটা সোজা দাগ। ফার্স্টে আমার -10 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার কি ফর্মে আছে? আইস ফর্মে না লিকুইড ফর্মে? আইস ফর্মে। তাহলে এখানে কি ফর্মে আছে? আইস। 0 থেকে 4 ডিগ্রির মধ্যে কি ফর্মে আছে? লিকুইড। 4 ডিগ্রি থেকে উপরে, তার মানে এইখানে আইস ফর্মে আছে, এটা লিকুইড ফর্মে, এটাও লিকুইড ফর্মে। ফার্স্টে আমি যেটা আঁকবো সেটা হচ্ছে গ্রাফ অফ ভলিউম। কার গ্রাফ? ভলিউম। আমাদের থার্মাল এক্সপ্যানশন হয় না কন্ট্রাকশন হয়? থার্মাল এক্সপ্যানশন হয়, তার মানে হিট দিলে ভলিউমের কি হওয়া উচিত? ভলিউম বাড়া উচিত। সবার মুখে শুনতে পাচ্ছি না আমি, ভলিউম কি হবে? বাড়বে। সাপোজ ওর ভলিউমটা এরকম কোনো জায়গা দিয়ে শুরু হলো, আমি কি করলাম? ওটাকে হিট দিলাম, ওর ভলিউম বাড়লো, রাইট? কিন্তু লজিক্যালি কি হওয়া উচিত? ভলিউমটা এখান থেকে আরও বেড়ে 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 উঠে যাওয়া উচিত, রাইট? কিন্তু ওয়াটারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কার জন্য? ফর ওয়াটার আমি কি দেখতে পাই? যে এই জায়গাতেও তো এক্সপ্যানশন হওয়া উচিত ছিল, তা হয় না। কি হয়? কন্ট্রাকশন হয়। কন্ট্রাকশন মানে ভলিউম কি হবে? কমবে। তাহলে এখান থেকে ভলিউম কি হলো? কমে গেল। কিন্তু 4 ডিগ্রি পরে, তাহলে অ্যানোমালি রেঞ্জ কতটুকু? শুধু 0 থেকে 4, 4-এর আগেও নর্মাল, 4-এর পরেও নর্মাল, 0 থেকে 4-এর মধ্যে অ্যাবনর্মাল, ওর জন্য ওটাকে বলে অ্যানোমালি, উল্টো পাল্টা ভাব। তার মানে 4 ডিগ্রি পরে কি হবে? আবার এক্সপ্যানশন। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে এই জোনটা কি জোন হলো? দিস ইজ দি জোন অফ অ্যানোমালি। আমাকে বলো তাহলে এই নীলটা কি করলাম? দিস ইজ ফর ভলিউম। নীলটা কিসের জন্য? নীলটা হচ্ছে ফর ভলিউম। এবার করবো ডেন্সিটি। আমরা জানি কি, যে ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তার মানে ভলিউম যদি বাড়ে ডেন্সিটি কি হবে? মাস বাই ভলিউম। নিচে বড় হলে উপরে কি হয়? কমে। তাহলে ভলিউম বাড়লে ডেন্সিটি কমবে।
তাহলে যদি থার্মাল এক্সপ্যানশন হয় তাহলে থার্মাল ডিক্রিজ ইন ডেন্সিটি হবে না? তাহলে হিট বাড়লে ডেন্সিটি কী হবে? কমবে। ডান। আমি ডেন্সিটিটাকে লাল দিয়ে রিপ্রেজেন্ট করছি। সাপোজ আমার ডেন্সিটি ওর সেই সময় এই জায়গায় ছিল, যত আমি হিট বাড়াবো ডেন্সিটি কী হবে? কমবে। তাহলে হিট বাড়াচ্ছি, ডেন্সিটি কী হলো? কমলো। কিন্তু ওই রিজিয়নে ভলিউম বাড়ছে না কমছে? ভলিউম কমছে। ভলিউম কমলে ডেন্সিটি কী হবে? তাহলে এখানে ভলিউম কমছে, তাহলে ডেন্সিটি বাড়বে। তারপরে ভলিউম আবার বাড়ছে, তাহলে ডেন্সিটি আবার কি হবে? তারপরে ডেন্সিটি আবার কি হবে? ক্লিয়ার হয়েছে? এই লালটা কি? কার্ভ অফ ডেন্সিটি। ক্লিয়ার হলো কথাটা? একদম কনসেপ্ট পরিষ্কার। ওয়াটারের ডেন্সিটি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, সেটা নেওয়া হয় কত টেম্পারেচারে? 0 ডিগ্রিতে না 4 ডিগ্রিতে? তার মানে এই যে ডেন্সিটিটা, দ্যাট ইজ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ডান। 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ দি ডেন্সিটি অফ ওয়াটার। কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দি ডেন্সিটি অফ ওয়াটার, আমি যদি বলে দিই 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, দ্যাট ইজ রং। বলতে হবে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রিতে কি ডেন্সিটি কম না বেশি? কম। যদি ডেন্সিটি কম হয় তাহলে সে জলের উপরে জলের মধ্যে ডুববে না ভাসবে? ভাসবে। ইট উইল ফ্লোট ইন ওয়াটার। ক্লিয়ার হয়েছে? বিকজ ডেন্সিটি অফ ওয়াটার ইজ মোর দ্যান দ্য ডেন্সিটি অফ আইস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, গেল অ্যানোমালাস এক্সপ্যানশন। বইয়ে দেখো, বইয়ে যে ছবিটা আছে, প্রত্যেকে বইটা খোলো, পেজ নাম্বার 127, ফিগার 6.2। পেজ নাম্বার 127, ফিগার 6.2 পেয়েছো? দেখো 6.1-এ ফার্স্টে দেখাই ভলিউম করেছে। যদি এই ভলিউমটা আমি 1 গ্রাম সাবস্টেন্সের জন্য নিতাম, কত গ্রাম সাবস্টেন্স? 1 গ্রাম সাবস্টেন্স, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 গ্রাম সাবস্টেন্সের ভলিউম কত হতো? 1 সেন্টিমিটার কিউব না? রাইট? দেখো ওখানে ওটাই করা আছে। দেখো 4 থেকে একটা অ্যারো দেওয়া আছে উপরে, দিয়ে একটা ডটেড দাগ দেওয়া আছে, দেখো ওটা 1-এ গিয়ে মিলেছে, তাই না? তার উপরেরটা দেখো বেশি, তার উপরে দেখো আরও বেশি, 1.0001, 1.0002 এরম আছে না? পেয়েছো? প্রত্যেকে দেখো এইখানটায় একটা দাগ আছে না দাগটা? এই দাগটা বরাবর সোজা চলে যাও। কত এসছে? মিলেছে 1। কি কত টেম্পারেচারে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই গ্রাফটার কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তুমি একটা গ্রাফ এঁকে দেবে, নাম্বার পাবে না। প্রপার করতে হবে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডেই, ইউ হ্যাভ টু বি স্পেসিফিক, 4 ডিগ্রি সেন্টিগ্রেডেই তার ভলিউম উইল বি 1 সেন্টিমিটার কিউব। ইট হ্যাজ টু বি স্পেসিফিক। ক্লিয়ার হয়েছে? একইভাবে তার নিচের গ্রাফটা চলে যাও, ডেন্সিটি। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড ডেন্সিটি কত? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো এখান থেকে 4 ডিগ্রি থেকে ডট ডট করে দাগ দিয়ে দেখো আছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। পেয়েছো? ডান। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে তাহলে ডেন্সিটি ডিক্রিজ করে, অ্যানোমালাসের মধ্যে সেটা ইনক্রিজ করে, ভলিউম ইনক্রিজ করে, অ্যানোমালাসের মধ্যে সেটা ডিক্রিজ করে। এই ছিল আমাদের আজকের কনসেপ্ট অন অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। এরপর একটা এক্সপেরিমেন্ট করবো, তার কন্ট্রিবিউশনও করবো। এইটুকু লেখা হয়ে গেছে, এটা ড্র করা হয়ে গেছে, এটা একটু ড্র করানো ঝটপট। আচ্ছা, আগে একটা এক্সপেরিমেন্টাল সেট আপ আঁকবো, তারপরে তোরা কনক্লুড করবি যে কেন হচ্ছে। আমি ছবি আঁকবো, আমার সাথে সাথে তোরাও ছবিটাকে আঁকবি। ওকে? হোপস এক্সপেরিমেন্ট। হোপস এক্সপেরিমেন্ট। দেখো আমার এখানে একটা সিলিন্ডার আছে, কে কথা বলছে? হোপস এক্সপেরিমেন্ট। কি করলাম? এইখানটা একটা সিলিন্ডারকে আমি বসালাম। ওকে?
এই সিলিন্ডারটা ভর্তি জল দিয়ে, পুরোটাই এর মধ্যে জল আছে। এখানে একটা ছোট্ট হোল ক্রিয়েট করে আমি একটা থার্মোমিটারকে ইনসার্ট করে দিয়েছি। এখানে একটা ছোট্ট হোল ক্রিয়েট করে আমি আর একটা থার্মোমিটারকে ইনসার্ট করে দিয়েছি। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে কি করেছি, এখানে একটা থার্মোমিটারকে ইনসার্ট করেছি, এখানে আর একটা থার্মোমিটারকে ইনসার্ট করে, দুটো থার্মোমিটার। এই থার্মোমিটারটার নাম দিলাম T1, এটার নাম দিলাম T2। আর কি করেছি, আর আমি এখানে একটা আইস বাথ রেখেছি। এখন আইস বাথ কি, যার মধ্যে বরফ আমি রাখতে পারি। তাহলে এর মধ্যে আইস বাথ রেখেছি, আইস বাথটা বরফ দিয়ে ভর্তি করে দিয়েছি। দিস ইজ ফুল অফ আইস। আইস বাথ ইজ ফুল অফ আইস, ফ্রিজিং, খুব ঠান্ডা বরফ আইস বাথে রেখে দিয়েছি। তাহলে কি কি আছে, এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল, সিলিন্ড্রিক্যাল ভেসেল T1 আর T2, সেটা হচ্ছে থার্মোমিটার, T1 আর T2 থার্মোমিটার। এইটা হচ্ছে আইস বাথ, আর ভেতরে এর রয়েছে ওয়াটার। আগে এইটুকে লিখে নাও, লিখেছো? ঝটপট। এইটুকু হয়েছে, ক্লিয়ার? এবার দুটো গ্রাফ আমি ড্র করছি, দুটো গ্রাফ আমি ড্র করছি। একটা গ্রাফ হচ্ছে ঠিক এই রকম, এটা হচ্ছে গ্রাফ অফ T1, আর একটা গ্রাফ হচ্ছে গ্রাফ অফ T2। গ্রাফটা কার সাথে, গ্রাফটা উইথ রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু টাইম। এখানে কে আছে, দিস ইজ গ্রাফ অফ T1, এটা গ্রাফ অফ T2। এই দিকে আছে আমার টেম্পারেচার, এটার ক্ষেত্রেও এদিকে আছে আমার টেম্পারেচার। আমি ইন্টারেস্টেড 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিয়ে। দিস ইজ 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানেও দিস ইজ 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটুকু এঁকেছো? এঁকেছো? ঝটপট। গ্রাফটায় দেখতে পাবো যে কোনো একটা হাই টেম্পারেচার থেকে গ্র্যাজুয়ালি টেম্পারেচারটা ফল করে যাচ্ছে। কোনো একটা হাই টেম্পারেচার থেকে T1-এ গ্র্যাজুয়ালি ফল করে যাচ্ছে। সাপোজ এইটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট। ক্লিয়ার হয়েছে? A পয়েন্ট, B পয়েন্ট, C পয়েন্ট। T2 থার্মোমিটারের ক্ষেত্রে কেমন হচ্ছে, এই দিয়ে এরকম চলতে থাকছে। ওকে, যেখানে এইটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট। এই হচ্ছে আমার দুটো অবজারভেশন। দুটো অবজারভেশন ক্লিয়ার হয়েছে? বলতে হবে তোমাদেরকে যে এমনটা কেন হচ্ছে। একটু সবাই যার যার জায়গা নির্ঝর একটু উঠতো, এই আলোগুলো অন কর, সব কটা উঠে পড়। শাশ্বতী এই আলোগুলো অন কর, সুদীপগুলো অন কর। হ্যাঁ, বেস লাইন না, ওটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাইন, ডট ডট দিয়ে বলে দিয়েছি। দ্যাট ইজ দি লাইন ফর 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে বলতে হবে যে কেন এমন হচ্ছে। দুটো থার্মোমিটার, এক্সপেরিমেন্টটা আর একবার আমি বলে দিচ্ছি যে আমার কাছে এরকম একটা সিলিন্ডার আছে যার মধ্যে জল আছে, এখানে একটা আইস বাথ আছে, দুটো থার্মোমিটার আছে, একটা T1 একটা T2। নর্মাল জল আছে, ইনিশিয়ালি জলের টেম্পারেচার বেশি। সাপোজ জলের টেম্পারেচার ইনিশিয়ালি সাপোজ 10 ডিগ্রি সেন্টিগ্রেড, সাপোজ ইনিশিয়াল জলের টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড, দুটোর জন্যই।
কিন্তু দেখতে পেলাম যে যখন টাইম পার হচ্ছে থার্মোমিটার T1 এর টেম্পারেচারটা ওইভাবে পড়ছে, থার্মোমিটার T2 টেম্পারেচার এইভাবে পড়ছে। কেন? অনন্যা চেষ্টা করো, ভাবো। বই পড়ো না কেউ, প্লিজ বই কেউ পড়ো না, নিজে থেকে মা থেকে ভাবো, চেষ্টা করো। কোয়েশ্চেনটা হচ্ছে তোকে দুটো গ্রাফ দেওয়া হয়েছে, গ্রাফগুলো টেম্পারেচার কীভাবে পড়ছে বলা হয়েছে, দুটো আলাদা আলাদা থার্মোমিটারের জন্য, উপরেরটা T1 এর নিচেরটা T2। প্রশ্ন হচ্ছে এমনটা কেন হচ্ছে? আইস বাতের জন্য ওয়াটার লেভেলের টেম্পারেচার কমে যাচ্ছে। আচ্ছা দাঁড়া, আসছি, বল। তাই কি হয়? প্রথম জিনিস হচ্ছে কার টেম্পারেচার গ্র্যাজুয়ালি ফল করছে, ভেবে দেখো। ধীরে ধীরে কে ফল করেছে? দুম করে কে ফল করেছে? কিন্তু কার টেম্পারেচার 4-এর নিচে আর যায়নি, কার টেম্পারেচার 4-এর নিচে চলে গেছে। এবার এই গ্রাফ দেখলে এইটুকু বোঝা যাচ্ছে যে T1 এর টেম্পারেচার বেশিক্ষণের জন্য গরম ছিল, তাই না? T2 টেম্পারেচার কম সময়ের জন্য গরম ছিল। কেন তো আমি জিজ্ঞেস করছি, কেন তুই জিজ্ঞেস না, ওটা আমি জিজ্ঞেস করছি। আমি তো আসবো কনক্লুশনে, কিন্তু আগে মাথা থেকে বার করো যাতে এটা কোনোদিন না বলো। চেষ্টা করো, ভুল বলো কিন্তু চেষ্টা করো, যা মনে হচ্ছে তাই বলো, যা মনে হচ্ছে তাই বলো, বল। ইনিশিয়ালি দুটো টেম্পারেচারই সমান, মানে এটা তো একটা সিলিন্ডার পুরোটাই জলে ভর্তি। মানে কি বলতো, এই হচ্ছে মনে কর সিলিন্ডারটা, এটা হচ্ছে সিলিন্ডারটা, আইস বাত লাগানো মানে এর উপরে একটা বাটি লাগিয়ে দেওয়া, ঠিক এরমভাবে একটা বাটি লাগিয়ে দেওয়া, এর মধ্যে বরফ পুড়ে দেওয়া, বুঝতে পেরেছি? যেটা বলে আইস বাত। সিলিন্ডারের মধ্যে কিছু হয় না, আইস বাতটা সিলিন্ডারের উপরে থাকে। বল বল। আচ্ছা আমরা একসাথে করি, আমাকে হেল্প কর। ইনিশিয়াল টেম্পারেচার দুটোরই কত? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো কথা। আইস বাথ যখন ঠান্ডা করতে শুরু করবে, ও কোন জলটাকে ঠান্ডা করতে আগে শুরু করবে? হ্যাঁ, T2-কে। কিন্তু T2 তো নিচে আছে, T2 তো ওই জলটা। আইস বাথ নিশ্চয়ই আইস বাথের কাছে যে জলটা আছে এটাকে ঠান্ডা করবে। সেটা যখন ঠান্ডা হচ্ছে সেটা 10 ডিগ্রি থেকে কম হচ্ছে, কিন্তু তখনের কথা বলছি যখন সেই টেম্পারেচারটা 4 ডিগ্রি হয়নি। তাহলে 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে কার ডেন্সিটি কম, কার ডেন্সিটি বেশি? কোন জলের ডেন্সিটি কম, কোন জলের ডেন্সিটি বেশি? তার মানে 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে 10 ডিগ্রির নিশ্চয়ই ভলিউম বেশি, 4 ডিগ্রির ভলিউম কম। যার ভলিউম বেশি তার ডেন্সিটি কি হবে? কম। যার ভলিউম কম তার ডেন্সিটি কি হবে? বেশি। তাহলে আবার আসি, 10 ডিগ্রির ভলিউম বেশি, আমার সাথে সাথে বলবি 10 ডিগ্রি ভলিউম বেশি, 4 ডিগ্রি ভলিউম কম। যদি 10 ডিগ্রি ভলিউম বেশি হয় তাহলে তার ডেন্সিটি কি হবে? 10 ডিগ্রির ভলিউম বেশি হলে ডেন্সিটি কি হবে? কারণ ভলিউম আর ডেন্সিটি উল্টো। আর 4 ডিগ্রির ভলিউম কম, তাহলে তার ডেন্সিটি কি হবে? বেশি। যার ডেন্সিটি বেশি সে নিচে থাকে নাকি যার ডেন্সিটি কম সে নিচে থাকে? তাহলে যার ডেন্সিটি বেশি সে নিচে থাকে। তার মানে 4 ডিগ্রি থেকে যখন 10 ডিগ্রিতে যাচ্ছি, যে জলগুলোর টেম্পারেচার 6 ডিগ্রি 5 ডিগ্রি সেগুলো নিচে থাকবে, যে জলগুলোর টেম্পারেচার বেশি সেগুলো কোথায় থাকবে? ওপরে থাকবে। তার মানে পুরোটাই 10 ডিগ্রি, পুরোটাই কি 10 ডিগ্রি। এবার কি হচ্ছে, ধীরে ধীরে এই জলটা ঠান্ডা হতে শুরু করলো। সাপোজ
এখানে 10 ডিগ্রি উপরে 10 ডিগ্রি নিচে, ভালো করে শুনবি, 10 ডিগ্রি উপরে 10 ডিগ্রি নিচে, এটা ঠান্ডা হয়ে 9 ডিগ্রি হলো, সেটা 10 ডিগ্রির থেকে ডেন্স বেশি না কম ডেন্স? বেশি ডেন্স। বুঝতে পেরেছিস? তাহলে 9 ডিগ্রির জলটা উপরে যাবে না নিচে যাবে? যেই 9 ডিগ্রির জল নিচে আসবে 10 ডিগ্রি কি হবে? তাহলে প্রথমে কার টেম্পারেচার ফল করা শুরু করবে? আবার শোন, এটা 10 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, এটা ঠান্ডা হয়ে 9 ডিগ্রি হলো, তাহলে 10 ডিগ্রির জলটা কম ডেন্স, নিচের 10 ডিগ্রির জলটাও কম ডেন্স, 9 ডিগ্রিটা তার থেকে, তাহলে সে এখানে থাকবে না নিচে নামবে? নিচে নামবে। তাহলে 9 ডিগ্রিটা নিচে নামলে 10 ডিগ্রিটা কোথায় যাবে? ওপরে। যেই নিচে নামলো, নিচে 9 হলো, এখানে 10 হলো, এখানে 10 হলো, তাহলে ফার্স্ট কার টেম্পারেচার ফল করলো? তার মানে এর টেম্পারেচার একটুখানি ফল করলো, কিন্তু এর কিছু পাল্টেছে? T1 এর কিছু যায় এসছে না। আবার এখানে ঠান্ডা হতে শুরু করলো, সাপোজ এখানে 8 ডিগ্রি হলো, কত ডিগ্রি? 8। তাহলে 10, 8, 9 কি হবে? 8 নিচে চলে আসবে, 9টা, তার মানে T1 আরো পড়লো আর T2 আরো পড়লো, T1 এ কিছু যায় আসলো? এরম করে হতে থাকছে, ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে, একটা সময় আসবে যখন এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে, তখনও তো উপরটা গরমই আছে, 10 ডিগ্রি নেই, কম আছে বাট গরম আছে। মানে কীরকম? যদি এটা 4 ডিগ্রি হয়ে যায়, এটা সাপোজ তখন 6 ডিগ্রি 5 ডিগ্রি এরকম কিছু একটা আছে। তাহলে 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 5 ডিগ্রি হালকা না ডেন্স? ডেন্স। তার মানে 4 ডিগ্রি কি হলো? নিচেই থাকলো, 6 ডিগ্রি 5 ডিগ্রি হালকা, ওটা কি হলো? উপরে থাকলো। পরিষ্কার হয়েছে? এটুকু ক্লিয়ার হল না? ক্লিয়ার? নাও এবার হচ্ছে মজা, 4 ডিগ্রি হয়ে গেছে, এবার 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মধ্যে ভাব, যখন 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রি আসলি, 3 ডিগ্রি ডেন্সার না লাইটার 4 ডিগ্রির থেকে? গল্প ঘুরে গেল, ঘুরে গেল। একটা সময় আসলো নিচে পুরো 4 ডিগ্রি হয়ে গেছে, নিচে কি হয়ে গেছে? 4 ডিগ্রি, উপরে কত? 5 ডিগ্রি 6 ডিগ্রি করে আছে। কিন্তু যখন এখানে ঠান্ডা হলো, যদি 3 ডিগ্রি হয়, 3 ডিগ্রি ওপরে যাবে না নিচে যাবে? ওপরে যাবে। নিচে 4 ডিগ্রি কিছু যায় আসলো? 4ই থেকে গেল তো। ওপরে কি হলো? কমতে শুরু করলো। দেখেছিস এতক্ষণ অবধি কনস্ট্যান্ট, এবার কি হলো? ওপরে কমতে শুরু করলো। তার আগে অবধি ওপরে কিছু যায় এসেছে না, 3 ডিগ্রি ওপরে কমতে শুরু করলো। 2 ডিগ্রি কি হবে? 2 ডিগ্রি 3-এর থেকে হালকা না ভারী? তাহলে ওটা 3-এর, তাহলে 2 ডিগ্রি উঠে গেল, টেম্পারেচার কি হলো? আরও ফল করলো। এর কিছু যায় আসলো? কারণ এটা 4 রয়েছে, 4 তো ডেন্স, 4 তো নিচে পড়ে রয়েছে। 1 ডিগ্রি, 1 ডিগ্রি 2 আর 3-এর থেকে আরও হালকা, এখানে থাকবে না, আরও উঠে যাবে, উঠে গেল। তাহলে এখানে ঠান্ডা হচ্ছে, কিন্তু উপরে আরও ঠান্ডা হয়ে যাচ্ছে, নিচে যায় আসছে, কারণ নিচে ডেন্স। ক্লিয়ার হয়েছে? 1 ডিগ্রি উপরে টেম্পারেচার কি হলো? ফল করে গেল, 1 ডিগ্রি নিচে নেমে গেল, আরও টেম্পারেচার কমলো, 0 ডিগ্রি। ওপর লেয়ারে সব থেকে উপরে চলে গেল, এটা বরফ হয়ে গেল, হয়ে গেল, নিচে কিছু যায় আসলো না, 4টা 4ই থেকে গেল। তাহলে T2 টেম্পারেচার কি পাল্টালো? তাহলে T2 কত থেকে গেল? 4 ডিগ্রি থেকে গেল, উপরে কি হয়ে গেল? 0। তাহলে লেয়ারটা কীভাবে সাজানো হলো দেখ, যদি আমার 4টে টেম্পারেচার থাকে, তাহলে সবার উপরে তাহলে কে থাকলো? 0, তার নিচে, তার নিচে, তার নিচে, বাকিটা এখান থেকে শুরু করে পুরোটাই 4। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হোপস এক্সপেরিমেন্ট বুঝতে পেরেছিস? এই ভিডিওটা বাড়িতে গিয়ে আর একবার দেখবি, তাহলে কনক্লুশন একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইটা তো নয় আমি একটা আইস বাদ দিয়ে ঠান্ডা করেছি, কিন্তু এই যে আমরা প্রচুর ভিডিও দেখেছি যে লেকের উপরে পুরো বরফের আস্তরণ পড়ে গেছে, কি তলায় পুরো, কেন সম্ভব? নিচেরটা 4 ডিগ্রি, উপরেরটা কি হয়ে গেল? পুরো বরফ হয়ে গেল, 0 ডিগ্রি বরফ। বরফ গুড কন্ডাক্টর না ব্যাড কন্ডাক্টর অফ হিট? তাহলে বাইরে থেকে ব্যাড কন্ডাক্টর হিট, তাহলে ভেতরে হিটটাই কেউ বাইরে বেরোতে দেবে? তাহলে বরফটা বরফই থেকে যাবে, ভেতরে হিটটাকে বাইরে বেরোতে দেবে না। তার মানে ভেতরে যে হিট থাকলো সেটা কি থাকলো? কনজার্ভডই থাকলো।
তাহলে যে প্রাণীগুলো ভেতরে থাকলো, মাছ হোক ইত্যাদি ইত্যাদি, তারা কী হলো, বেঁচে গেল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বহু জায়গায় মানে ঠান্ডার দেশগুলোয় কী করা হয়, যে ফিল্ডে ক্রপ থাকে ওটাকে ইচ্ছা করে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়, মানে পুরো ইরিগেশনের মতো করে জল দিয়ে ভরিয়ে দেওয়া হয়। কেন বলতো? যাতে গাছের যে নিচের পোর্শনগুলো থাকে সেটা বরফ হয়ে নষ্ট না হয়ে যায়। কারণ তোর একটা জল থাকবে, উপরের লেয়ারটা বরফ হয়ে যাবে, গাছটা বেঁচে যাবে। বুঝতে পেরেছিস কথাটা? এবং এর অ্যানোমালাস এক্সপেনশনের হিউজ অ্যাপ্লিকেশন আছে। যেমন একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এক্সপেনশন অফ ওয়াটার হেল্পস ইন প্রিজার্ভিং অ্যাকোয়াটিক লাইফ ডিউরিং ভেরি কোল্ড উইন্টার। কী হয়, উপরের লেয়ার বরফ, তলের লেয়ার জল, তাহলে প্রাণীগুলো কী হবে, বেঁচে যাবে। এই যে আমার ছোটোবেলায় আমাদের খুব মনে হতো, এটা এর সাথে রিলেটেড না, কিন্তু আচ্ছা এটা শেষ করে তারপরে বলছি। আর একটা হচ্ছে অ্যানোমালাস এক্সপেনশন অফ ওয়াটার ইজ রেসপন্সিবল ফর বাস্টিং অফ ওয়াটার পাইপ। ওয়াটার পাইপ কী করে বাস্ট করে? তার মানে আমার বাড়িতে জল আছে, ট্যাঙ্কি থেকে জল এসে পাইপ ভর্তি হয়ে আছে, আমি তো জল ফাঁকা করিনি, পাইপ ভর্তি হয়ে আছে, টান টান জলে ভরা, টেম্পারেচার কমছে, ভলিউম বাড়ছে না কমছে? করতে করতে বরফ হয়ে গেল, ভলিউম তো বাড়বে, কিন্তু পাইপের ক্ষমতা নেই সেটাকে আটকে রাখে। পাইপ কী হবে? তাহলে ঠান্ডা হলে পাইপ কী হবে? ক্লিয়ার হচ্ছে কথাটা? এটা কেন হয়? ডিউ টু অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। আচ্ছা, চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল আমাদের। ওকে।